গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চাউমিন বানিয়ে নিয়েছি। মেয়ে স্কুল যাবে, ওই কারণেই আর কি চাউমিনটা বানানো, টিফিন নিয়ে যাবে। এক এক দিন এক এক রকম বায়না করে, মা আমাকে এটা বানিয়ে দেবে কালকে, আমাকে কালকে পরশু ওটা বানিয়ে দেবে। তো ওর কথা রাখার চেষ্টা করি। আর এখানে দেখো, মা কচু শাক দিদিবাড়ির ওখান থেকে তুলে কেটে এনেছে। সেইগুলোকেই আমি গামলায় ঢেলে নিলাম। মা আর কি আমাকে দেখাচ্ছিল কিভাবে কেটেছে, কি করেছে, এই সমস্ত বলছিল। আর আমি তোমাদের সকাল সকাল দেখাচ্ছি যে আজকে সকালটা কিভাবে শুরু হলো আমার। রান্নাঘর থেকে যদিও প্রতিদিন শুরু হয়, ব্যতিক্রম খুব একটা বেশি হয় না, মাঝে মাঝে একটু একটু হয়। আর আগের দিনের ভিডিওটায় তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, মেকআপ ভিডিওটায়। আসলে ওটা ছিল আমার ফার্স্ট কাজ। আর আশা করছি এরপর থেকে আরো ভালো হবে, আরো ভালো করার চেষ্টা করব। কারণ আমি আমার কাজটা যেহেতু ভালোবেসে বেছে নিয়েছি, আশা করছি ভবিষ্যতে কাজটা নিয়ে হ্যাঁ, আমি জানি না কতদূর এগোতে পারবো, কিন্তু আমার কাজটাকে আমি ভালোবেসে করতে চাই। এটাই আর কি কথা, আস্তে আস্তে আরো ভালো হবে, এইটুকুনি কথা দিতে পারি। তো মানে নিজের ওপর এইটুকুনি ভরসা আছে। কারণ পুরো মেকআপ জিনিসটাই তো তোমার প্র্যাকটিসের ওপর। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার জিনিসটা ভালো হবে। আমি যেটুকুনি আয়ত্তে মানে আনতে পেরেছি এতদিনে, যেটুকুনি বুঝতে পেরেছি, একটা জিনিস শিখে তুমি যদি ঘরে বসে থাকো তাহলে কিন্তু সেটাই তুমি কখনো এগোতে পারবে না। তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে বারবার করে, তবেই কিন্তু তুমি গিয়ে সাফল্য অর্জন করতে পারবে। আবার অনেকেই এটা জানতে চাও, তুমি তো একটা অলরেডি মানে ইউটিউবে তুমি আছো, তোমার পরিচিতি আছে, তোমাকে অনেকেই চেনে, তারপরেও ইউটিউবার বা যাই বলো না কেন হয়ে তুমি কেন আবার মেকআপ শিখছো? কি দরকার? আসলে দরকার, আমাদের চাইলে দরকার কিছুই না, আবার না চাইলে দরকার মানে অনেক কিছুই, এরকম একটা কথা আছে না? তো সেটাই আর কি। দেখো, আমাদের জীবনটা একটাই তো, আমাদের অনেক কিছু ইচ্ছা করে, শখ করে, সেটা আমাদের করতে ইচ্ছা করে। আর মেকআপ শেখাটা আমার খুবই দরকারি ছিল বলতে পারো। তার থেকে বড় কথা, আমার নিজের একটা স্বপ্ন ছিল এটা, অনেক আগে থেকেই। সেটা আজকে পূরণ হতে চলেছে, বা কিছুটা হয়েছে, আরো কিছুটা হবে। হাতের কাজ, যে কোনো হাতের কাজ না শিখে রাখা খুব ভালো, কখন কোনটা কাজে লাগে। তো এই আর কি, দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি এই নিয়ে। চলো এবার ভিডিওর দিকে এগোই। সকালবেলা কালকে রাতে না এই ঘরে ঘুমিয়েছিলাম। তারপরে সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এবার এই যে বিছানা কাঁথাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। আহ, কাঁথা মেয়ের একটা, আমার একটা, দুজনেই শুয়েছিলাম এখানে। আর আমাদের পেস্তা যে বীভৎস জ্বালায় এই ঘরে যখন ঘুমাই, মানে ও একবার আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে, একবার আয়ুষ্মিতার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এবার আয়ুষ্মিতার গায়ের মধ্যে যখন হুমড়ি খায়, তখন আয়ুষ্মিতা আবার আমার গায়ের মধ্যে চলে আসে। এইটুকুনি ছোট বেড বড় করে পাততেও পারছি না, কারণ প্রতিদিন তো শোয়া হয় না। মাঝে মধ্যে যখন দেখি যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটু আছে, মেয়ের ঠান্ডা লাগার চান্স রয়েছে, এদিকে উজ্জ্বলের গরম লাগছে, তখন ওই ঘরটায় থাকতে হয়। এবার কি করব বলো, আমাকেই তো সবকিছু ম্যানেজ করতে হবে। আমি যদি এবার বলি যে না আমি এই ঘরেই শোবো, আমি চাইলেই থাকতে পারি আমাদের বড় ঘরে, কিন্তু মেয়েটার কষ্ট হয়, ও আমার কাছে থাকতে চায়। এটাই আর কি ব্যাপার। গাছগুলোকে না খুব একটা বেশি ওঠাই না, দেখো সুন্দর রোদ দিয়েছে। আর একটু হালকা রোদেও না গাছগুলো বেশ ভালো থাকছে। প্রতিদিন চড়া রোদের থেকে একটু মাঝে মাঝে হালকা রোদে রাখা ভালো। মা দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে। মা সকালবেলা বলছিল কি আনবো, আমি বললাম এক কাজ করো, একটু চিংড়ি মাছ এনে দাও, আমি রান্না করছি, দুটোই রান্না করব সুন্দর করে। আর চিংড়ি মাছ এনেছে, পেস্তা লাফালাফি শুরু করেছে। তো মাকে বললাম চিংড়ি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। আর আমার কন্যা সবে উঠেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে নিচে গেছিল, মানে নিচের থেকে আবার ঘুমিয়েছিল, সেখান থেকে আবার আসলো উপরে উঠে, মানে এই সমস্ত আর কি চলে। যেহেতু আমাকে এদিকে কাজের কর্মে লাগতে হয় সকাল সকাল। তারপরে কোয়েল এসে আমাকে জামা কাপড়টা দিয়ে গেল। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ও এসে আমাকে সিঁড়ি অবধি দিয়ে গেল। কোয়েলও ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওরা এখন ব্রাশ ট্রাশ করবে। সকালে উঠে দিদিকে একটু হামি টামি খেতে হয়, তারপরে আদর করতে হয়। মাকে হামি খাওয়া না খাও, দিদিকে হামি খেতেই হবে, জানো তো। তো মানে দিদিকেও সত্যি কথা বলতে প্রচন্ড ভালোবাসে। তো এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, সিঁড়িটা মুছে নিচ্ছি, প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলবো। কাজ কমপ্লিট বলতে আজকে বড় কাজ, সেটা হচ্ছে রান্না বান্না করতে হবে, চিংড়ি মাছ ছাড়াতে হবে, তার থেকে বড় কাজ হচ্ছে কচু শাক রান্না করতে হবে।
কচু শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি সবাই, আশা করি তোমরা সবাই ভালোবাসো। কিন্তু যে জিনিসগুলো দেখবে আমরা বেশি পছন্দ করি বা বেশি ভালোবাসি, সেই জিনিসগুলোতে তত বেশি কষ্ট, মানে কাটতে ছাড়াতে। তো ওটাই আর কি হয়। তবুও মা কেটে কুটে দিয়েছে আমাকে, আমি শুধু সেদ্ধ করব, রান্না করব, এটাই যা, ধোয়া বাকি আছে। আর এবার এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ভালোই রোদ উঠেছে বাইরে, ভালোই গরম আছে মোটামুটি। তো আশা করছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এবার জামা কাপড়গুলো মেলে ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে, কারণ এদিকে অনেকগুলো বাসন পড়ে রয়েছে। একটার পর একটা কাজ না মানে নাড়া দেয়। যখন ভাবি যে শেষ হয়ে এসছে, তখন দেখি বাবা এই কাজটা তো আমার বাকি রয়েছে। এটা তোমাদের কার কার হয় বলো তো? মানে কাজের মধ্যে সকাল থেকে ঢুকলে না সারাদিনে কিছুতেই সেই কাজগুলো শেষ হয় না। হ্যাঁ জানি আমাদের সবারই কাজ থাকে সংসারে, কারো একটু কম কারো একটু বেশি, কিন্তু কি করব বলো, আমাদের ডেলি লাইফটাই তো এরকম। তো এবার এদিকের মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম। আর টিফিন, আগে যখন টিফিন দিতাম এই এক পাশে যেটুকুনি ছোট্ট যেটা দিয়েছি ওটাও খেয়ে পারতো না। এখন ওই দুপাশেই দিতে হয়, কারণ একটু ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে একটু দিতে হয়। মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে ভুলেও যায় দিতে। মানে ছোট বাচ্চা হলে যা হয়। তারপরে আবার বাড়ি যদি ফেরত নিয়ে আসে, আমি বলি কিরে বাবা আজকে কি ফ্রেন্ডদের তুমি দাওনি? তখনও বলে না। কোনোদিন বলে আমার ফ্রেন্ড আজকে স্কুল যায়নি, কোনোদিন বলে আজকে ভুলে গেছি, এই সব আমার ফ্রেন্ডও আমাকে দেয়নি, মানে এই সমস্ত। তাই আমি বলি তুমি দেবে, তাতে কি হয়েছে, ফ্রেন্ড না দিলেও তুমি দেবে একটুখানি, অসুবিধা তো নেই। মানে এগুলো তো আমাদেরকে শেখাতে হয়, তাই না? আর এদিকে আলু কেটে নিলাম, এঁচড় কাটা হয়ে গেছে, চালটা ধুয়ে নিলাম ভাতটা বসাবো বলে। আর এদিকে এঁচড়টাকে হলুদ জলে ভেজানো হয়েছিল, মানে ধুয়েই রাখা হয়েছিল, ধুয়ে তারপরে হলুদ জলে ভেজিয়ে রাখা হয়েছিল যাতে কষ্টটা ছেড়ে যায়। আর এবার আবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে মা এসে বললো যে একটু উচ্ছে সেদ্ধ দেবে কণিকা, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমিও ভেবেছিলাম দেব, মানে করলা সেদ্ধ। তো করলা সেদ্ধ দিয়ে দিলাম আমার আর মায়ের জন্য। আর এবার এদিকে চিংড়ি মাছগুলো বাছতে বসলাম। এতগুলো চিংড়ি মাছ যদিও বাছতে পারবো না, এখানে 500 মতো চিংড়ি রয়েছে। তো দেখি কিছুটা বেছে কিছুটা রাখবো, কারণ বেশ খানিকটা লাগবে দুটো তরকারিতে যেহেতু দেবো চিংড়ি মাছ। আর এটা না আমাদের এখানে গঙ্গা চিংড়ি, দেখো চিংড়ি মাছগুলো কত টাটকা, একটারও কিন্তু মাথা পচা নেই, মানে পুরো টাটকা চিংড়ি ছিল, সেই অবস্থায় নিয়ে এসছে। হ্যাঁ দামটা দোকানের থেকে একটু বেশি নিয়েছে, যেখানে ধরো 30 টাকা করে, 130 টাকা বা 125 টাকা এরকম নেয়, সেখানে 5 টাকা করে বেশি নিয়েছে, এরকম নিয়েছে। কিন্তু যে টাটকা জিনিসটা পাচ্ছি যে। তো চিংড়ি মাছটা এবার এদিকে বাছতে বসেছি। আর মাথারটা না খুলে আসছিল আর কি, মাথার খুলে আসছে বলতে কি মানে মাথার ওখানটা যখন পরিষ্কার করতে যাচ্ছিলাম তখন পাগুলো এতই শক্ত, ওগুলো ছিঁড়তে গিয়ে মাথা খুলে আসছিল। তো ওই মাথার অংশগুলো আলাদা করে রেখে দিলাম, ওটা দিয়ে ভাবছি একটা অন্য রেসিপি করব আমি। কিন্তু না সময় পাচ্ছি না আসলে, এই মেকআপ, তারপরে নিজের প্র্যাকটিস, নিজের ভিডিও, সারাদিনের কাজকর্ম, এবার ক্যামেরার বাইরেও তো আলাদা একটা জগৎ আছে, সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক সময় লেগে যায়। আর তারপরে যদি এক্সট্রা কোনো ভিডিও শ্যুট করতে যাই খুব কষ্ট হয়। তারপরে তাও আমি চেষ্টা করি, সব দিক থেকে চেষ্টা করছি, দেখতেই তো পাচ্ছ। আর কুকিং ভিডিওগুলো শ্যুট করছি, শর্টসগুলো করছি, এগুলোও করছি। তো হ্যাঁ ভগবানকে আমার আমার সত্যি ভগবানকে এটাই বলা যে তুমি আমাকে ধৈর্য ক্ষমতা দিও, লড়াই করার ধৈর্য ক্ষমতা দিও। এমন নয় যে আমি ভগবানকে কখনো বলি না যে তুমি আমাকে সবসময় ভালো দিন দাও, এটা নয়। খারাপ সময় তো সবার জীবনেই আসে, বেশি আসে ভালোর থেকে, কিন্তু লড়াই করার মতো ক্ষমতাটা দিও। তো এটাই বলবো যে এখন আমার সেই লড়াই করার সময়টা করছি, দেখা যাক কি হয়। পরিবারের সবাই পাশে আছে যেহেতু। আর পেস্তাকে দেখো, আমি রান্না করছি, নিয়ে এসে বসে রয়েছে সামনে, যতক্ষণ রান্না করব গরমের মধ্যে বসে থাকবে, ঘরে যেতে বললেও যাবে না।
আর ওই মিক্সিটা ঠিক করতে দিয়েছে দোকানে, কালকে চলে আসবে, তো আজকের দিনটা একটু কষ্ট করতে হচ্ছে। আর শিলে বাটা মশলা না খেতেও ভালো লাগে, দেখবে কটা দিন ধরে শিলে বাটছি, তো যে কদিন বাড়িতে থাকছি রান্নাবান্না করছি বেশ টেস্ট হচ্ছে ভালো। আর আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খুবই শর্টে। আর কচু শাকের রেসিপিটা আমি এখানে দিচ্ছি না, ওটা মনে হয় তোমরা শর্টসে অলরেডি পেয়ে গেছো। আর হ্যাঁ, শর্টসে পেয়ে গেছো, আমি কুকিং চ্যানেলেও দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি অবশ্যই এডিট করে উঠতে পারি। আর এবার আমি এখানে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে সব মশলাপাতি দিয়ে ওই যা যা দেয় দেয় আর কি, মাংসের মশলা দিয়ে এঁচোড় চিংড়িটাকে দিয়ে, মানে এঁচোড় আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিলাম। আর এবার কি, ওই তো নামানোর আগে চিংড়িটা দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। আর আজকের এঁচোড়টা না খুব ভালো ছিল, মাও বলছিল যে এঁচোড়টা খুব সাদা দেখতে হয়েছে, কাটার সময় আর কি যে সাদা দেখতে লাগছে, এঁচোড়টা খুব সুন্দর হয়েছে। তো ওই জন্য এঁচোড়টা খেতেও ভালো লাগছিল, আর শিলে বাটা মশলা তো মানে ওর টেস্টই আলাদা লাগছিল। তো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ফাইনাল টাচ। এবার আর কি নামিয়ে নেব। তো তারপরে স্নান স্নান করতে যাব, জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো আবার নিয়ে আসবো, এদিকের কাজও তো বাকি রয়েছে। তো চলো দেখাই। এই যে রান্না হয়েছে এঁচোড় চিংড়ি, একদম পুরো সেই মানে এত দারুণ লাগছিল খেতে। আর তার সাথে কি রান্না হয়েছে তোমাদেরকে তো বলেই দিলাম, কচু শাক রান্না করেছি একদম মাখা মাখা করে, ওটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু ভিডিও শ্যুট করছিলাম অন্য ফোনে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরে আসলাম, স্নান করলাম, স্নান করে ঝটপট করে ছাদের থেকে ফুল তুলে নিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে গোপুকে স্নান করিয়ে এবার পুজোটা দিয়ে দেব, পুজোটা দিয়ে তারপর উজ্জ্বলকে খেতে দেবো, আমি নিজেও খাবো। পুজো দেওয়ার পরে না আলাদাই দেখবে একটা শান্তি আসে মনের মধ্যে, সারা ঘরে একটু ধূপধুনো দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।